রিকশায় পাশাপাশি বসে আছে নিবিড় আর মোনা। রিকশা ছুটে চলছে। নীরবতা ভেঙে নিবিড়ই প্রথমে জিজ্ঞেস করল, আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? বাসা কোথায়? আমার নাম মোনা। বাসা এখানেই। ও আচ্ছা। আপনার বাড়িতে গেলে কোনো সমস্যা হবে না তো? না মানে আপনার বাবা মা যদি কিছু বলে? আমার বাড়িতে আমি ম্যানেজ করে নেব। চিন্তার কারণ নেই। আমার পরিবারের সবাই খুব ফ্রি মাইন্ডের। কেউ কিছু বলবে না। তারপর আবারও দুজনের মধ্যে নীরবতা। প্রায় ২০ মিনিট পর মোনা আর নিবিড় বাড়িতে এসে পৌঁছাল। বাড়িতে মোনাকে নিয়ে প্রবেশ করতেই নৌশাদ চৌধুরী নিবিড়কে জিজ্ঞেস করেন, মেয়েটাকে নিবিড়? আমার ফ্রেন্ড। কয়েকটা দিন এখানেই থাকবে। নিবিড় মোনাকে ফ্রেন্ড বলে পরিচয় দেয়। মোনা অবাক হয়ে যায়। ছেলেটা তো তাকে ঠিকমতো চিনেও না, অথচ পরিবারের কাছে ফ্রেন্ড বলে পরিচয় দিয়ে দিল। নিবিড়ের মা এগিয়ে এসে বললেন, নিবিড় ফ্রেন্ড নিয়ে বাড়িতে এসে এখনও দরজার সামনে দাঁড়িয়ে আছিস? ভেতরে আয়। আফসিনরাও চলে এসেছে। তোর জন্য অপেক্ষা করছে ওরা। তারপর উনি মোনার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? জিবি আন্টি, মোনা। ও আচ্ছা, ভেতরে এসো। নিবিড়ের মা মোনাকে নিয়ে ভেতরে চলে গেলেন। নিবিড় নিজের রুমে যাওয়ার আগে ড্রয়িং রুমে উকি দিয়ে বলল, হ্যালো গাইস, চলে এসেছি আমি। জাস্ট ২ মিনিট অপেক্ষা করো সবাই। দ্রুত ফ্রেশ হয়ে আসছি। নিবিড়ের কথা বলার স্টাইলে সবাই হেসে ফেল। আফসিন বলল, হ্যাঁ, তাড়াতাড়ি আয়। নিবিড় নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এল। নিবিড়ের মা মোনাকে একটা রুমে নিয়ে গেলেন। তুমি তো বেশ ঘেমে গেছ। বোরকা খুলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও মোনা। আচ্ছা আন্টি। নিবিড়ের মা চলে যেতেই মোনা কাঁধের ব্যাগটা বিছানা রাখল। রুমের দরজা বন্ধ করে বোরকা হিজাব খুলে ব্যাগ থেকে একটা 3 পিস বের করল। অল্প কিছু জামা কাপড় আর কিছু টাকা নিয়ে বেরিয়েছিল সে। 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। খালামনি হব আমি? আই এম সো এক্সাইটেড আপু। ভীষণ আনন্দ হচ্ছে আমার। খবরটা পেয়ে এত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারব না। ড্রেসিং টেবিলের সামনে বসে ফোনে কথা বলছে সমৃদ্ধি। সমৃদ্ধির কথাগুলো শুনে অনন্যা ফোনের উপাস থেকে মৃদু হাসল। সমৃদ্ধি আবারও বলল, নীলা ভাইরা কোথায়? এই তো আছে বাসায়। আজকে আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি সবাই এসেছে এই বাড়িতে। নিবিড়ও এসেছে। সবাই গেছে। ইস, শুধু আমি আসতে পারছি না। মন খারাপ করছিস কেন? তুই তো এখন তোর ভালোবাসার মানুষের সাথে হানিমুনে আছিস। তোর ভালোবাসার মানুষটা তোর পাশে আছে, এটাই তো সব। সমৃদ্ধি পিছন ফিরে আরাবের দিকে তাকাল। আরাব ফোন হাতে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সমৃদ্ধি ফোন কানে নিয়ে ফের বলল, আমার কথা বাদ দে। তোর বেবি নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছি আমি। একটা ছোট গুলুমুলু বাবুকে কোলে নিতে পারব। উফ, ভাবতেই যা আনন্দ হচ্ছে। ও আগে পৃথিবীতে আসুক, তারপর সবকিছুই করতে পারবি। 2 বোন আরও কিছুক্ষণ কথা বলে কল রেখে দিল। সমৃদ্ধি ফোন রেখে বিছানায় আসতেই আরাব জিজ্ঞেস করল, কে ফোন দিয়েছিল? আপু। আপু প্রেগন্যান্ট। আজকে আপুর শ্বশুরবাড়িতে আম্মু আব্বুরা সবাই গেছে। নিবিড় ভাইজাও নাকি গেছে। তুমি যেতে পারছো না বলে আফসোস হচ্ছে? কিছুটা, তবে এখন তো যাওয়া সম্ভব না। যেতে চাইলে বলো, কালকেই তোমাকে ফ্লাইটে করে বিডিতে পাঠিয়ে দেই। আমি কি সে কথা বলেছি নাকি? আমি আপনাকে ছেড়ে এখন কোথাও যাব না। তাছাড়া কালকে আপনার ম্যাচ আছে। নিবিড় ভাইয়া ম্যাচের টিকিট কেটে দিয়েছে তো আমাকে। কালকে তো আমি গ্যালারিতে যাব। আরাব ফোন থেকে দৃষ্টি সরিয়ে সমৃদ্ধির দিকে তাকিয়ে বলে, কি বললে? নিবিড় তোমাকে ম্যাচের টিকিট কেটে দিয়েছে? হুম। কোথাও যাওয়া চলবে না তোমার। কেন? তুমি গ্যালারিতে গিয়ে আগের বারের মতো লাফালাফি করলে এবার আর আমার মানসম্মান বলতে কিছু থাকবে না। আরাবের কথা শুনে সমৃদ্ধি ভীষণ অবাক হয়ে গেল। আরাব কি করে বুঝতে পারল ওই বোরকা পরা মেয়েটা সমৃদ্ধিই ছিল? সমৃদ্ধি অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন ওই মেয়েটা আমিই ছিলাম? তোমার কি মনে হয় আমি তোমাকে চিনতে পারিনি? সেদিন বোরকা পরে গ্যালারিতে গিয়ে যা করেছ সেটা সবার নজরেই পড়েছে। তোমার ইনস্টাগ্রামের পিক দেখেই তো আমি বুঝেছি যে ওটা তুমি। অন্য কারো সেদিনের ঘটনা মনে থাকুক আর না থাকুক আমার ছিল। তাই তোমাকে নিয়ে গিয়ে আমি আমার মানসম্মান ডুবাতে পারব না।
আমি এবার আর কিছু করব না, প্রমিস। উহু, তোমার উপর কোনো বিশ্বাস নেই। সত্যি বলছি, এবার আর এমন করব না। একদম চুপচাপ থাকব। তবুও আমি যাব। আমি যখন একবার বলেছি যাবে না, তার মানে তুমি কোথাও যাবে না। চুপচাপ হোটেলে বসে থাকবে। আর এতই যদি আমার খেলা দেখার ইচ্ছে হয় তাহলে টিভি আছে, টিভিতে দেখে নিও। এমন কেন আপনি আমার সাথে এমন করেন কেন? তোমার জন্য কি আমি আমার মানসম্মান, আমার ক্যারিয়ার সব ধুলো মিশিয়ে দিব? সমৃদ্ধির বেশ মন খারাপ হল। রাগ করে বালিশ টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। আরব এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। মোনা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। হাত মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসে। বেশ চিন্তা হচ্ছে। ওর বাবা যদি কোনোভাবে ওকে খুঁজে বের করে ফেলে তাহলে তো ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে। এসব ভাবনার মাঝেই দরজায় নক করে নিবিড়ের মা ডাকতে থাকে। মোনা, তুমি কি চেঞ্জ করেছ? মোনা দ্রুত গিয়ে দরজা খুলে দেয়া। জিবি আন্টি, তুমি তো আগে এই বাড়িতে আসনি কখনো। ড্রয়িং রুমে এসো আমার সাথে। পরিবারের সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। নিবিড়ের মা মোনাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। নওশাদ চৌধুরী, নিলয়, অন্না, ইনশাদ রহমান, ফাতেমা রহমান, পূর্ব, আফসিন সবাই আছে। নিবিড়ের মা মোনাকে নিয়ে ড্রয়িং রুমে একটা সোফায় বসে। পূর্ব মোনাকে দেখেই বলে ওঠে, মোনা, তুমি এখানে? নিলয়দের রিলেটিভ নাকি? পূর্বের কণ্ঠ শুনে মোনা মাথা তুলে পূর্বের দিকে তাকায়। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসে, স্যার, আপনি? নওশাদ চৌধুরী বলেন, তোমরা কি দুজন দুজনকে চেনো? পূর্ব বলে, হ্যাঁ, ও তো আমার ভার্সিটির স্টুডেন্ট। নিবিড়ের মা বলে ওঠে, মোনা নিবিড়ের ফ্রেন্ড। প্রথমবার নিবিড়ের সাথে এই বাড়িতে এসেছে। উনি সবার সঙ্গেই মোনার পরিচয় করিয়ে দেয়া। আফসিনের সঙ্গে পরিচয় করিয়ে বলেন, আফসিন পূর্বের ওয়াইফ। আমার ছেলে নিলয়ের বিয়ের সময় আফসিন আর পূর্বের প্রথম আলাপ। আরব, আফসিনরা তখন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল। ওখান থেকেই ওদের পরিচয়, তারপর বিয়ে। আফসিনকে পূর্বের বউ হিসেবে দেখে মোনার বুকের ভেতরটা কেমন জেন করে ওঠে। যতই ভুলে যাওয়ার চেষ্টা করুক, প্রথম ভালোবাসার অনুভূতিগুলো কি এত সহজেই ভুলে যাওয়া যায়? পূর্ব হয়তো মোনার মনের ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই কথা ঘুরিয়ে বলতে লাগল, আচ্ছা, নিবিড় কোথায়? সেই কতক্ষণ আগে নিজের রুমে গেল। আফসিন বলে উঠল, নিবিড়টা এরকমই, সবসময় লেট করে। এর মধ্যেই নিবিড় ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে বলল, এই তো চলে এসেছি আমি। ভাবির এই সুখবরটা পেয়ে আর ঢাকা থাকতে পারছিলাম না। এমনিতেও এখন আর ঢাকায় থাকতে ভালো লাগছিল না। আমার দুইজন ফ্রেন্ডই নেই যেখানে, সেখানে থেকে এখন আর কি করব? বলে সোফায় বসল। আফসিনের দিকে তাকিয়ে বলল, আগের দিনগুলো খুব মিস করি রে আফসিন। তুই, আমি আর আরব যখন একসাথে থাকতাম, একসাথে টাইম স্পেন্ড করতাম, ওই দিনগুলো এখন ভীষণ মিস করি। তুই তো এখানে আর আরবও এখন দেশে নেই। যে যার মতো লাইফ নিয়ে ব্যস্ত। নিবিড়ের কথাগুলো শুনে আফসিন এর কিছুটা খারাপ লাগল। আসলে আফসিনও আগের দিনগুলো মিস করে। প্রথম প্রথম বিয়ের পর আফসিনেরও সিলেট এসে থাকতে খারাপ লাগত। এখন মানিয়ে নিয়েছে সে। মাঝে মাঝে তারও পরিবারের কথা ভীষণ মনে পড়ে। ইচ্ছে করে সঙ্গে সঙ্গে ছুটে আসতে, কিন্তু দূরত্বের কারণে সঙ্গে সঙ্গে আসতে পারে না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। না চাইতেও অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। এসব ভাবতে ভাবতে আফসিনের চোখের কোণে জল চলে আসল। নিবিড় উঠে গিয়ে আফসিনের পাশে বসে বলল, আরে ইয়ার, কাঁদছিস কেন? আমি তো এমনিতেই বলছিলাম। আর তুই এসব ভেবে ভেবে মন খারাপ করছিস? আফসিন হাতের উল্টোপিঠ দিয়ে চোখের কোণের জল মুছে বলল, মন খারাপ করছি না। আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। এবার আরব আসুক, আমরা একসাথে ট্যুরে যাব সবাই। নেক্সট সিরিজের আগে অনেক দিনের গ্যাপ আছে। একসাথে টাইম স্পেন্ড করব আগের মতো। মন খারাপ করিস না। ওরা সবাই পুরো সন্ধ্যাটা জমিয়ে আড্ডা দিল। রাতে ডিনার সেরে পূর্বরা বাড়িতে ফিরে গেল। চলবে। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল। আকাশে মেঘের বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই। এখন সকাল 8:30 বাজে। আরবদের ম্যাচ 10টায়। সমৃদ্ধি ওয়াশরুম থেকে একটা থ্রিপিস পরে বেরোল। আরব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই টিমের সাথে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিবে। সমৃদ্ধি ফোন হাতে নিয়ে টাইম দেখে বলল, আপনি বেরোচ্ছেন?
দেখতেই তো পাচ্ছ। আমি যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারব না। একা একা যেতে পারলে যাও। আপনি এমন করছেন কেন? আমি বললাম তো আমি কোনো ঝামেলা করব না। আপনার মানসম্মান শেষ হোক এটা আমি কোনোদিনও চাই না। আমি কিছুই করব না, প্রমিস। আরাব কিছু বলল না। সোফার কাছে গিয়ে নিজের ব্যাগ গোছাতে গোছাতে বলল, দ্রুত রেডি হয়ে নাও। সময় নেই বেশি। সমৃদ্ধির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রেসিং টেবিল এর সামনে দাঁড়িয়ে চুল ঠিকঠাক করে দ্রুত রেডি হয়ে নিল। ব্যাগ হাতে নিয়ে আরাবের সামনে দাঁড়িয়ে বলল, চলুন। আরাব সমৃদ্ধির দিকে মাথা তুলে তাকাল। নীল রঙের থ্রিপিসে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। আরাবের কাছেও বেশ ভালো লাগছে। সমৃদ্ধিকে নিয়ে মস্তিষ্কে বিচরণ করা ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো বিয়ের আগে তেমন পাত্তা না দিলেও এখন আরাব সেগুলোকে গুরুত্ব দিচ্ছে। এই 2-3 দিনেই মেয়েটার প্রতি অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছে মনের মধ্যে। যদিও আরাব সেসব প্রকাশ করছে না। আরাব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, বাহ, এত ফাস্ট। গুড। আমি তো বেরোনোর জন্য ড্রেস পরেই ওয়াশরুম থেকে বেরিয়েছিলাম। আরাব ব্যাগ রেখে সমৃদ্ধির সামনে এসে দাঁড়িয়ে বলল, যদি না নিয়ে যেতাম? আমি জোর করে হলেও যেতাম। তাই? আর আমি যাব নাই বা কেন? আপনি আমার হাসব্যান্ড। আপনার সঙ্গে এসেছি এখানে আর আপনার খেলা দেখতে গ্যালারিতে যাব না? চলো এখন। কিছুক্ষণ আগেই টস হয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে। গ্যালারিতে বসে আছে সমৃদ্ধি। যদিও বা একা একা ভালো লাগছে না, তবুও চুপচাপ বসে আছে সে। বাতাস বইছে প্রচুর। সমৃদ্ধির চুলগুলো এলোমেলোভাবে হয়ে যাচ্ছে বারবার। এক হাত দিয়ে ঠিক করে নিচ্ছে সে। এই নিয়ে দ্বিতীয়বার গ্যালারিতে আসা তার। প্রথমবার যখন গ্যালারিতে এসেছিল তখন আরাব তাকে চিনত না। সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে ছিল। আর এবার আরাবের বউ হিসেবে গ্যালারিতে। আগেরবারের কথাগুলো মনে হতেই আনমনে হাসল সমৃদ্ধি। এরই মধ্যেই প্যাড, গ্লাভস, হেলমেট পরে সম্পূর্ণ তৈরি হয়ে মাঠে নামল আরাব। গ্যালারিতে আরাবের নাম ধরে চেঁচিয়ে উঠল সবাই। সমৃদ্ধি আরাবের দিকে তাকিয়ে মুচকি হাসল। আরাব গ্যালারিতে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়াল। তারপর গিয়ে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াল। জায়ান্ট স্ক্রিনে কাউন্টডাউন শেষ হতেই বোলার দৌড়ানো শুরু করল। প্রথম বলে সিঙ্গেল রান নীল। খেলা চলতে থাকল। নিবিড়দের বাড়িতে ড্রয়িং রুমে বসে নিবিড়, অনন্যা, আফসিন খেলা দেখছে। পূর্ব ভার্সিটিতে নিবিড় গিয়ে আফসিনকে নিয়ে এসেছে। মোনাকেও ড্রয়িং রুমে খেলা দেখার জন্য বলেছিল কিন্তু মোনার এসব ভালো লাগে না, তাই সে রুমেই আছে। খেলা দেখতে দেখতেই অনন্যা বলল, আগে সবসময় আমি আর সমৃদ্ধি একসাথে খেলা দেখতাম। যত সিরিজ, টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচই হোক না কেন, কোনো খেলাই মিস করতাম না আমরা। আফসিন বলতে লাগল, আরাবের সাথে প্রায় সিরিজেই আমি, বাবা, নিবিড় আমরা কেউ না কেউ থাকতামই। অনেক এনজয় করতাম সবাই। নিবিড় বলল, এখন তো আরাব বিয়ে করেছে। আর বিয়ের পর পরই সিরিজ, এজন্যই তো এবার ভাবিকেই সব ব্যবস্থা করে পাঠিয়েছি। বনিয়ে হানিমুনে গিয়ে যদি আনরোমান্টিক আরাব একটু রোমান্টিক হয়। নিবিড়ের কথা শুনে আফসিন আর অনন্যা হেসে উঠল। ওরা আড্ডা দিতে দিতে খেলা দেখায় মনোযোগ দিল। দেখতে দেখতে 2-0 ওভারের খেলা শেষ হল। দলীয় রান 1-6-7, 2 উইকেট হারিয়ে। আরাবের ব্যক্তিগত রান 9-2। শতক পূর্ণ হতে আর 8 রান বাকি। স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আরাব। 2-1তম ওভারের প্রথম বলে স্ট্রেট ড্রাইভ, বল গড়িয়ে চলে গেল বাউন্ডারির বাইরে, 4 রান। পরবর্তী বল পুল শট, বল ফিল্ডারদের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে, বিশাল ছক্কা। সেই সাথে আরাবের শতক পূর্ণ হল। ধারাভাষ্যকারের কণ্ঠে শোনা গেল, হোয়াট অ্যা সেন্সেশনাল নক ফ্রম আরাব। হি রিচেস হিজ সেঞ্চুরি ইন জাস্ট 78 বলস। পিওর ক্লাস ফ্রম দ্য ইয়াং ওপেনার, গুড জব আরাব গো। আরাব হেলমেট খুলে ব্যাট উপরে তুলে নিজের স্পেশাল সেলিব্রেশন করল। ব্যাটে চুমু খেয়ে গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্য ব্যাট উঠিয়ে ধরল। আরাবের সেঞ্চুরিতে পুরো গ্যালারি তখন বাংলাদেশি সমর্থকদের চিৎকারে মুখর। দাঁড়িয়ে হাততালি দিল সমৃদ্ধি। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তার। জায়ান্ট স্ক্রিনে সমৃদ্ধিকে দেখাচ্ছে। আরাব সেদিকে তাকিয়ে মুচকি হেসে আবার ব্যাটিং প্রান্তে গিয়ে দাঁড়াল। আফসিন, নিবিড়, অনন্যা ওরাও টিভির সামনে বসে হাততালি দিচ্ছে। নিবিড় টিভির দিকে সমৃদ্ধিকে দেখিয়ে বলে উঠল, ওই যে ভাবি, ভাবি।
ভাবিকে দেখাচ্ছে। আফসিন হেসে বলল, সমৃদ্ধি এখন আরবের ওয়াইফ। সবাই এখন ওকে চিনে। ওকে তো গ্যালারিতে দেখাবে, সেটা তো জানতামই। তুই এমন অবাক হচ্ছিস যেন এটা অস্বাভাবিক কিছু। না মানে, মাত্রই তো বিয়ে হলো। ভেবেছিলাম ক্যামেরাম্যান যদি না চিনে। তুই আসলেই একটা বলদ নিবিড়। তোরা ভাইবোন দুটো শুধু আমাকে অপমানই করিস। কথাই বলব না তোদের সাথে, যা। বলে উঠে চলে গেল নিবিড়। অনন্যা বলে উঠল, কি দরকার ছিল বলতো ওকে রাগানোর, চলে গেল তো। আফসিন নির্বিকার ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসে বলল, যাক যাক, একটু পর দেখবে আবার চলে আসবে। এগুলো হচ্ছে ওর ফালতু রাগ। সেঞ্চুরির পর আরব আরও বিধ্বংসী হয়ে উঠল। একটানা শট খেলে দ্রুত ১-৫-০ রান পূর্ণ হল। ৩-৮তম ওভারের খেলা শেষ। দলীয় রান ২-৫-৬-৫ উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার অধিনায়ক একাদশের সব বোলারদের ব্যবহার করল, কিন্তু কিছুতেই আরবের এই ব্যাটিং তাণ্ডব থামানো যাচ্ছে না। আরব নিজ ছন্দে ব্যাটিং করে যাচ্ছে। ৪-৩তম ওভারে বোলারের বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাল আরব। সেই সাথে আরবের ডাবল সেঞ্চুরি পূর্ণ হল। জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি। হেলমেট খুলে মাঠে সিজদায় বসে পড়ল আরব। সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়ে উঠে দাঁড়াল সে। ধারাভাষ্যকারের কণ্ঠে উচ্চস্বরে শোনা গেল, আনবিলিভেবল, অ্যাবসলুটলি আনবিলিভেবল। আরব রিচেস অ্যা হিস্টোরিক ডাবল সেঞ্চুরি, পিওর ম্যাজিক ফ্রম দ্য ইয়াং ওপেনার। হি হ্যাজ ডিস্ট্রয়েড দ্য শ্রীলঙ্কান অ্যাটাক টুডে, হোয়াট অ্যা ব্রেথটেকিং নক ফ্রম মিস্টার আশফিয়ান আরব। পুরো গ্যালারিতে সমর্থকদের উল্লাসের ঢেউ। সমৃদ্ধি উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আরবের বউ হিসেবে নিজেকে নিয়ে বেশ গর্ববোধ হচ্ছে সমৃদ্ধির। খুশিতে সমৃদ্ধির চোখের কোণ দিয়ে জল চলে আসল। সমৃদ্ধি চোখের জল মুছে নিয়ে বসে পড়ল। ১-৩-৭ বলে এই অবিশ্বাস্য কীর্তি গড়ল আরব। বাংলাদেশ ক্রিকেটের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করল সে। পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে এই বাংলাদেশি ওপেনারকে। নিবিড় নিজের রুমে বসেই খেলা দেখছিল। ওই সময় উঠে আসার পর আর ড্রয়িং রুমে যায়নি। আরবের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়াতে টিভির রিমোট হাতে লাফিয়ে উঠে বলল, ওহ মাই গড, আরব ডাবল সেঞ্চুরি করছে, হোয়াট অ্যান অফ ব্রো। বিয়ের পর ব্যাটিং এ ডাবল উন্নতি, ওয়াও। এজন্যই বলছিলাম এতদিন তাড়াতাড়ি বিয়ে কর। ইস, আরও আগে বিয়ে করলে আরও আগেই ডাবল সেঞ্চুরি দেখতে পেতাম। তারপর উত্তেজনায় নিজের হাতের রিমোট ছুঁড়ে ফেল। নিবিড়ের চিৎকারে অনন্যা আর আফসিন এদিকে আসতেই অনন্যার পায়ের উপর গিয়ে পড়ল সেটা। অনন্যা ভ্রু কুঁচকে বলল, এই নিবিড়, তোমার সমস্যা কি? খেলা দেখবে ঠিক আছে, কিন্তু এভাবে রিমোট ছোড়াছুড়ি করছ কেন? নিবিড় তখনও উত্তেজনায় কাঁপছে। একবার অনন্যার দিকে তাকিয়ে বলল, ছাড়ো তো রিমোটের কথা। আরব ডাবল সেঞ্চুরি করছে সেটা আগে দেখো। আফসিন রুমে ঢুকতে ঢুকতে বলল, পাগল হয়ে গেছিস পুরো তুই। আফসিনের কথায় নিবিড়ের কোনো হেলদোল নেই। বিছানায় দাঁড়িয়ে লাফাতে লাফাতে ব্যালান্স হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল নিবিড়। কোমর ধরে চেঁচিয়ে বলে উঠল, ওমা, আমার কোমর। অনন্যা আর আফসিন একসঙ্গে হেসে উঠল। আফসিন হাসতে হাসতেই বলল, বেশ হয়েছে একদম, আরও বেশি করে লাফালাফি কর। নিবিড় উঠে বসে হতাশ মুখে বলল, আরে ধুর, কিছুই তো করলাম না। মাঠে থাকলে দৌড়ে গিয়ে আরাভরে কোলে তুলে নিতাম। বাট ব্যাড লাক, আজকে গ্যালারিতে থাকতে পারলাম না। আফসিন বলে উঠল, ভালোই হয়েছে, নয়তো তোর মতো একটা পাগলের পাগলামি দেখে গ্যালারির সবাই হাসতে হাসতেই মরে যেত। বলেই অনন্যা আর আফসিন আবারও হেসে উঠল। বাড়িতে মরিয়ম রহমান আর তাওহিদ জামান খেলা দেখছেন। ছেলের সাফল্য তাওহিদ জামান আর মরিয়ম রহমান বেশ খুশি হলেন। তাওহিদ জামান বলেন, দেখেছ মরিয়ম, আমার ছেলেটা আজকে পুরো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম করেছে। একজন বিজনেসম্যান হলে কজনই বা চিনত ওকে? আর এখন সারা বিশ্ব আরবকে চিনে। আমার ছেলেটা সঠিক পেশাটাই চয়েস করেছে। নিজের স্বপ্ন পূরণ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। মরিয়ম রহমান কিছু বললেন না, টিভিতে আরবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ৫-০ ওভার শেষে বাংলাদেশের রান ৩-২-৯, ৮ উইকেট হারিয়ে। শেষ কয়েকটা ওভারে রানের গতি কিছুটা কম ছিল। তবে আরব একা হাতেই আজকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা সামলেছে। বিরতির পর ব্যাটিংয়ে নামল শ্রীলঙ্কা।
বাংলাদেশের বোলারদের বলে প্রথম থেকেই তেমন একটা সুবিধা করতে পারল না লঙ্কান ব্যাটসম্যানরা। ৩-৩-০ রানের টার্গেটে বোলারদের বলে সুবিধা করতে না পেরে ধীরগতিতে ব্যাটিং করে তারা ৪-৩ ওভারের মধ্যেই একের পর এক উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেয় বাংলাদেশের বোলাররা। ২-৭-৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫-০ রানের ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করে। চলবে।